ভারতের প্রধানমন্ত্রী আর দেশের যে সশস্ত্র বাহিনী তাদেরকে অভিযানের জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। আজকে আপনাদের বিএসএফ আমাদের বিজিবির পা ধরে মাপ চেয়েছে, বুঝছেন? গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছেন আমাদের এই বাংলাদেশকে এই ইনুস গঙ্গা। এদিকে ভারতীয় সৈন্য নিয়ে শেখ হাসিনা বাংলাদেশ আসছে। কঠিন অবস্থা হয়েছে বাংলাদেশের রাজপথের। শিক্ষার্থী জনগণ মহাবিপদে। ডক্টর ইউনূস সমন্বয়ক উপদেষ্টা সবাই আতঙ্কে আছে। দেশে কি জরুরি অবস্থা জারি হচ্ছে? এই প্রশ্নটি নিয়ে আমি জানি আপনারা সকলে খুব উদ্বিগ্ন আছেন। অবস্থা আসলে খুব গুরুতর, অবস্থা খুব দ্রুতই পরিবর্তন হচ্ছে এবং জরুরি অবস্থা জারির সম্ভাবনাটাকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এই জরুরি অবস্থাটা জারির একটা চেষ্টা চলে আসছে। কেউ কেউ বলছেন যে আমাদের সেনাপ্রধানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। কেউ কেউ বলছেন যে যেহেতু তিনি শেখ হাসিনার আত্মীয় ছিলেন, ইভেন গেল কয়েকদিন যাবত যে ঘটনাগুলো ঘটেছে একটা চাপ তৈরি হতে পারে, তিনি তার পদ এবং ক্ষমতা হারাতে পারেন। আদিবা, আমি একটা কথা বলি, আপনি যদি দেখেন যে 16 বছর আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ তার সুবিধা মতো লোকজনকে বিভিন্ন জায়গায় বসিয়েছে। এখন আপনি যদি আওয়ামী লীগ আমলে যারা সুবিধাজনক জায়গা থেকে বসে আছে তাদেরকে যদি আপনি সরাতে চান, তাহলে আপনি যেহেতু বিএনপি মানে প্রায় 50 বছরের পুরনো একটি রাজনৈতিক দল, তাদের লোকজনই তো তাদের মনোভাবের লোকজনই তো আসবে, মানে এনসিপির মনোভাবের লোকজন তো আসবে না। সাউথ ইস্ট এশিয়ার পলিটিক্যাল জিওগ্রাফিক্যাল সিচুয়েশনটা আপনারা ভাবার চেষ্টা করুন। ভারতবর্ষকে সাহায্য করবে বিশ্বের একাধিক দেশ, যদিও পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করার জন্য ভারতের যা মিলিটারি অ্যাসেট তাতে কোনো দেশের সাহায্য লাগবে না। ভারত বাংলাদেশে অ্যাটাক করতে পারে, এর পসিবিলিটি রয়েছে। কেমন পসিবিলিটি রয়েছে? বেশ কিছু কারণ আমি আপনাদেরকে উল্লেখ করব, আর একই সাথে অন্তর্বর্তী সরকার কতটুকু সতর্ক এই বিষয়টা নিয়ে জাস্টিফাই করা দরকার। আমাদের মতন হাতে গোনা কয়েকজন মানুষ যখন সরকারের বিভিন্ন ধরনের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, ভুল ত্রুটি ধরিয়ে দিতে গিয়ে সরকারের সমালোচনা করছেন, সময় এমন এক পর্যায়ে পৌঁছেছে যে সরকারের প্রচন্ড খড়গ নেমে আসতে পারে। মোহাম্মদ সজীব ভুইয়া তার এপিএসে 312 কোটি, তাহলে মন্ত্রীর কত? ওই শেখ হাসিনা তখন বলছিল আমার ড্রাইভারের আছে 400 কোটি, তখন তো আমরা দৌড়িয়ে নিয়েছিলাম যে শেখ হাসিনার আছে তাহলে 400 লাখ কোটি। এইভাবেই শেখ হাসিনার বিভিন্ন বিষয় সামনে আসছে এবং এই বিষয়গুলো দেখে সবাই আতঙ্কে রয়েছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন পরিকল্পনা করে কিভাবে বাংলাদেশের মধ্যে ঢুকবে এবং বাংলাদেশে ঢুকে কিভাবে ক্ষমতায় বসবে। ইতিমধ্যে তার পরিকল্পনা কিন্তু বাস্তব করে দেয় ভারত। আপনারা এইটা জানেন, ভারত চায় বাংলাদেশের মধ্যে যুদ্ধ লাগাবে বা বাংলাদেশের উপর আক্রমণ করে বাংলাদেশের মানে তারা পরিচালনা করবে। এটা কিন্তু ভারত সবসময় চাইতো। এখন তারা কিন্তু অনেক কিছু করতেছে। গাইজ, এই বিষয়গুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে ইম্পর্টেন্ট কিছু তথ্য আসে। সেই তথ্যগুলো আপনাদেরকে একটু পরে এইখানে ধারাবাহিকলি দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে দেশের রাজনীতি নিয়ে, মানে ভারতের অ্যাকশন বা শেখ হাসিনার প্রত্যাবর্তন, অন্যদিকে ডক্টর ইউনূস সমন্বয়ক উপদেষ্টা তাদের কি হবে, সেনাপ্রধান কি করবেন, সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আসুন দর্শক, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাগুলোতে চলে যাচ্ছি। আপনি যদি আওয়ামী লীগ আমলে যারা সুবিধাজনক জায়গা থেকে বসে আছে তাদেরকে যদি আপনি সরাতে চান, তাহলে আপনি যেহেতু বিএনপি মানে প্রায় 50 বছরের পুরনো একটি রাজনৈতিক দল, তাদের লোকজনই তো তাদের মনোভাবের লোকজনই তো আসবে, মানে এনসিপির মনোভাবের লোকজন তো আসবে না। কিন্তু সেইটা না, আপনি প্রভাব প্রতিপত্তির ক্ষেত্রে, আপনাদের প্রভাব প্রতিপত্তির ক্ষেত্রে আমি খালি স্মরণ করা দিতে চাই, রেলের 3 জনের কথা আপনি শুনছেন। আপনাদের উপদেষ্টা, আপনাদের সরকার, আপনাদের উপদেষ্টা তার বাবাকে ঠিকাদার হিসেবে নিয়োগ দিয়ে আপনি শুনছেন। আপনাদের উপদেষ্টার কথায় আরো বিভিন্ন জায়গায় বদলি হচ্ছে, তিনি নো স্পোক করতেছেন, সেটা শুনতেছেন। আপনাদের যারা মুখ্য সমন্বয়ক আছেন, আপনি সহ, তাদের মানে আপনি ছাড়া যারা আছেন তাদের অনেকের আলাদিনের চেরাগ পেয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন। কেউ গাড়ি পাচ্ছেন, কেউ বাড়ি পাচ্ছেন, কেউ অফিস পাচ্ছেন, কেউ ফোন করছেন, কেউ ব্যবসা করছেন। জিজ্ঞেস করলে বলছেন যে জামায়াতে ইসলামীর নেতা আমাদেরকে গাড়ি দিয়েছে। জিজ্ঞেস করলে বলছেন যে 1000 খালেদ মহিউদ্দিনের মতো লোক আছে যারা আমাদেরকে গাড়ি দেয়। জিজ্ঞেস করলে বলতেছেন আমার জমিদারি আছে। হাউ ডু ইউ ডিল উইথ ইট? আপনি আমারে বলেন, আসিফ মাহমুদ, আপনি সরকারে না থাকলে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা আজকে ঠিকাদারের লাইসেন্স পেয়েছেন, একটা পত্রিকায় এসছে, এটা যদি সাংবাদিক না দেখাই দিত উনি বাদ দিতেন, তাকে বাদ দিতেন। কারণ আমার কাছে মনে হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে জায়গায় দায়িত্ব পালন করছেন সেই জায়গা থেকে এখানে ওনার বাবা আমার কাছে যে আপনার হচ্ছে জেলা পর্যায়ের একটা ঠিকাদারির জন্য আবেদন করছেন, একই জায়গা থেকে তিনি হয়তো আবেদন করতে পারেন, কিন্তু এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যায়, সেই জায়গা থেকে আবেদন করতে পারেন না। যদি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার জানতেই হয়তো, আমার কাছে যেটা তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন সেটা সত্য কি মিথ্যা সেটা জনগণ কিংবা সবাই ঠিক করবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এর চেয়ে তো যদি তার বাবাকে আর্থিকভাবে সুবিধা দেওয়া কিংবা বলেন, তাহলে সেটার জেলা পর্যায়ের ঠিকাদার না, কিন্তু চাইলে আপনি তাকে আরো বড় কিছু আমরা জানবো কেমনে, আরো বড় কিছু আমরা জানবো কেমনে? তার এপিএস এর নামে 311 কোটি টাকা অন্যায়ের অভিযোগ।
না ভাই এপিএস এর তো সাইডিং অভিযোগ ভাই, এটা মানে স্পেসিফিক যদি বলা হয় যে সূত্র ধরে যে কোন সূত্রে কোন তাকে বাদ দেওয়া হয়েছে, এটা তো ঠিক। শেখ হাসিনা যেটা করেছিলেন না, 100 ভাগ ঠিক করেছিলেন, সাপের মাথায় পা দিয়ে রেখে দিয়েছিলেন মাটিতে। আমি আগেও বলেছি, এখনো বলছি, দক্ষিণ এশিয়ায় শান্তি আনতে গেলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শেখ হাসিনাকেই আবার প্রধানমন্ত্রী করতে হবে এবং ভারতবর্ষ করে ছাড়বে। আপনাদের কোনো শক্তি থাকলে আপনারা আটকে দেখান, এই সুযোগ ভারতবর্ষ ছাড়বে না। যে সুযোগ পাকিস্তান করে দিয়েছে, আপনাদের বড় ভাই যে সুযোগ করে দিয়েছে, এই সুযোগ ভারতবর্ষ ছাড়বে না। আর একটা কথা শুনে রাখুন, আর একটা টার্গেট ক্লিক করুন, একটা আওয়ামী লীগ, একটা হিন্দু, একটা মেরে দেখুন আপনারা। আজকে যারা শান্তির পায়রা উড়াচ্ছেন, তারা একটা হিন্দু মেরে দেখুন, একটা আওয়ামী লীগ মেরে দেখুন, 72 ঘন্টার মধ্যে নাম নিশান থাকবে না আপনাদের। ভারতবর্ষের মানুষ পুরো ক্ষেপে রয়েছে। আজকে যদি আপনাদের ভিসা দেওয়া হয় না, আপনারা যদি এপারে আসেন, চোর থাপ্পড়ে আপনাদের মেরে দেবে, চোর থাপ্পড় মেরে শুধু মেরে দেবে। সুতরাং ভিসা পেলেও আসার চেষ্টা করবেন না, অন্তত ভারতীয়রা আপনাদের পাশে দাঁড়াবে না, আপনাদের দেখবেও না। ডাক্তাররা আপনাদের রিফিউজ করবে। আপনারা এত অমানুষ, জঘন্য চরিত্রের মানুষ আপনারা। এখন চাপে পড়ে শান্তির পায়রা উড়াচ্ছেন, তখন মুখ দিয়ে বুলি ফুটছিল না। আর কটা দিনের অপেক্ষা? আওয়ামী লীগে আপনারা আওয়ামী লীগারা যারা আছেন, তারা একদম ভেঙে পড়বেন না। আর কটা দিন অপেক্ষা করুন। আপনারা অনেক অত্যাচার সহ্য করেছেন, আর কটা দিন অত্যাচার সহ্য করুন। আর আমি আপনাদের বলে দিচ্ছি, যদি কেউ আপনাদের মারতে আসে, আওয়ামী লীগ বা হিন্দু হিসেবে আপনাদের মারতে আসে, ছোট করে ভিডিও করবেন, ছোট করে 1 মিনিট 2 মিনিটের ভিডিও করবেন, শুধু মুখগুলোকে দেখাবেন, দেখি আমাকে ওই নাম্বারে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে। আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের, আমি জায়গা মতো পৌঁছে দেবো। ভারতীয় সেনা যখন ঢুকবে, ভারতীয় সেনা টার্গেট কিলিং করবে। টার্গেট কিলিং এর মজা কি হয় তখন দেখিয়ে দেবে ভারতীয় সেনা। আমায় ক্ষমা করবেন দর্শক, একটু উত্তেজিত হয়ে গেছিলাম, আমার হঠাৎ করে রাগটা হয়ে গেছিল। জয় বাংলার স্লোগানে বইরা যাইব এই দেশ, জয় বাংলার স্লোগানে এই দেশ বইরা যাইব। আমি কইয়া দিলাম। 26 মাসে দেখছেন না 5.5 ঘন্টা মিরপুর গোলাগুলি। 26 তারিখে আপনারা ছিলেন না? 26 তারিখে যে গোলাগুলি হয়েছে মিরপুর, 5.5 ঘন্টা গোলাগুলি করছে ছাত্রগুলোকে। এটি করতে আইছে, এটি সাধারণ জনগণ আমার মতন। এটি কোনো ট্যাগার কিনা না, আর দলের না, দলের কোনো লোক না। এটি একবারে সাধারণ লোক, একবারে সাধারণ লোক নামছে। আরো নামবো। দেশে যখন আরো নৈরাজ্য সৃষ্টি হইব, মানুষজন না খাইতে পারবো, তখন বাধ্য হইয়া নামবো। আমরাই বাধ্য হইয়া নামু। কারণ আওয়ামী লীগ 100তে 100 আইব যদি নির্বাচন দেয়, সুষ্ঠু নির্বাচন যদি দেয়, তা আওয়ামী লীগকে ঠেকানোর লোক আল্লাহ ছাড়া কেউই নাই। যদি একমাত্র পারে আল্লাহই ঠেকাইতে পারবো, এছাড়া আর কেউই পারবো না। কি এর দুর্নীতি করছে? কই, আমি তো দেখি না কোনো দুর্নীতি, আমি তো দেখি খালি উন্নতি। এই যে মেট্রো রেল, এই যে পদ্মা সেতু, এই যে মনে করেন ওই বিকল্প, ওই যে পায়রা বিদ্যুৎ কেন্দ্র, সব শেখ হাসিনাই করছে। মিছিল আয়োগ, মিছিল রেমি ডরাই না। 5000 ছাত্র আইলো, আমি এনে করে বক্তব্য দিমু। বাংলাদেশ আওয়ামী লীগ বা পতিত যে সরকার ছিল, সরকার প্রধান ছিলেন শেখ হাসিনা, উনি যেভাবে আন্তর্জাতিক হেলবিন তদবির শুরু করেছেন, তাতে এমনও হতে পারে যে বাজি উল্টে হয়তো আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের জনগণের রায় চলে আসতে পারে। অথবা আন্তর্জাতিক যে বিষয়বস্তু রয়েছে, সেই বিষয়বস্তুগুলো যদি আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগের পক্ষে চলে আসে, তাহলে বিএনপির যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিএনপির যে ক্ষমতায় যাওয়ার ইচ্ছা ছিল, ক্ষমতায় যাওয়ার প্রবণতা ছিল, ক্ষমতায় যাওয়ার যে দীর্ঘ স্বপ্ন ছিল, সেই স্বপ্ন কিন্তু কোনোভাবে বাস্তবায়িত হওয়ার কোনো লক্ষণ নেই। এবং এই লক্ষণটি আরো সুস্পষ্টভাবে প্রমাণ করার জন্য আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন মোহাম্মদ ইউনূস, ওনার সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া বক্তব্যের একটু সারসংক্ষেপ বলে দিচ্ছে। সারসংক্ষেপ বলতে এখানে উনি নির্বাচন প্রসঙ্গে যে বিষয়টি বলেছেন, প্রকৃতপক্ষে নির্বাচন সময় মতো দিবেন, কিন্তু ওনার যে সময়ের ধারা রয়েছে, সেই ধারা অনুযায়ী কিন্তু সেটি হচ্ছে ডিসেম্বর অথবা 2026 সনের জুন জুলাই মাসে। এখানে কিন্তু একটি অনিশ্চিত বার্তা অন্তর্বর্তীকালীন। ইতিহাস একদিন প্রমাণ করবে এই লোকটা যদি ফ্যাসিস্ট হইতো, তাহলে তো ওই
ওই সামরিক বাহিনীর ঘেরোয়ার মধ্যে থাকতো কোন জায়গাতে যেখানে তার কেশাগ্র স্পর্শ করার কোনো সাহস কোনো খুনির হতো না। কিন্তু বাঙালি জাতিকে বিশ্বাস করতে বইলা একটা সাধারণ প্রাইভেট বাড়িতে যেখানে ঢিল মারলে পরে তার মাথার উপরে পড়বে সেইখানে থাকতেন বাঙালিকে বিশ্বাস করে। এত যদি অপরাধ প্রবণ মানুষ হইতেন আর ফেসিস্ট হইতেন তাইলে কি 32 নম্বরে এই বাড়িটাতে ঘুমাইতেন? কারণ এখন একদল লোক 54 বছর পরে আইছে। 54 বছর আগে যারাই ক্ষমতায় আসুক, বিএনপি আসুক, জাতীয় পার্টি আসুক, আওয়ামী লীগ আসুক, জিয়াউর রহমান আসুক, এরশাদ আসুক, বেগম খালেদা জিয়া আসুক, হাসিনা আসুক, যে আসুক, 54 বছরের প্রত্যেকেই স্বাধীনতাকে স্বীকার করেই, মুক্তিযুদ্ধকে স্বীকার করেই দেশ পরিচালনা করছে ভুল শুদ্ধ মিলায়া। কিন্তু এখন এমন একটা অবস্থার মধ্যে আসছে 5ই আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি এই দেশ আর বাংলাদেশ না। বাংলাদেশকে আর এখন স্বীকার করতে চায় না যারা দেশ চালাচ্ছে। প্রথম তো বলে ফেলছিল 71-এ কোনো যুদ্ধ হয় নাই, 71-এ বাইরে বাইরে একটা গন্ডগোল হয়েছে, এটা বাদ দাও। আসল মুক্তিযুদ্ধ হয়েছে 47 আর 24-এ। কিন্তু আমাদের মতো হতবাগা ফজলুর রহমানরা যখন হাত তুল্লা কইছি মরি নাই রে, এখনো জীবিত আছি রে রাজাকারের বাচ্চারা, মরি নাই। মুক্তিযুদ্ধ কিন্তু 71-এ হয়েছিল। আমার মায়ের ইজ্জত গেছিল, আমার বাবার সন্তান বর্ডারে পরে যুদ্ধ করে মারা গেছিল, সেই বাবার সন্তানকে কিন্তু বর্ডারে কবর দিয়ে এসেছি, মরি নাই এখনো। রক্তের সাগর সৃষ্টি ছিল পৃথিবীতে, এত কম সময়ে এত রক্ত কোন জাতি তার স্বাধীনতার জন্য দেয় নাই, বাঙালি জাতি 71-এ যা দিছে। এখন একে কে আপনার আশ্রয় প্রশ্রয় দিয়েছে? এই যে এই জঙ্গিদের এই লস্করি তৈবা বলেন বা আনসারুল্লাহ বাংলা, সে হচ্ছে রনক জাহান নামে, যেই এখন যশোরের এসপি হিসেবে যেই মহিলাটাকে পুলিশের প্রধান হিসেবে আপনার ট্রান্সফার করা হয়েছে। এই যে আমি আজকে প্রোগ্রামে এই কথাটা বলছি, রনকের কথা, রনকের হাজবেন্ড হচ্ছে অন্যতম জঙ্গি বাংলাদেশের আপনার এই সৈয়দ জিয়াউল হক, এবং ডিজিএফআই এর অফিসের পাশে এই ঘাঁটি গেড়ে বসেছে। সুতরাং এগুলো তো আমাদের জন্য খুবই দুঃখজনক। তো ওয়াকারুজ্জামান সাহেবের কাছে বিভিন্ন গোয়েন্দা সংস্থায় রিপোর্ট দিয়েছে, এই তৎপরতা চোখে পড়েছে। এখন আমরা ঠিক এই জায়গাটা, দাদা আপনি যদি আমাদের সঙ্গে একটু থাকেন, আমরা এই জায়গাটাতে একটু আলোচনায় আসব যে কেন এটাকে প্রশ্রয় দিচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি তো সেনা প্রধান, কোথাও কি পাকিস্তানকে সন্তুষ্ট করে নিজের চেয়ারটাকে আরো সুরক্ষিত করতে চাইছেন? প্রেসিডেন্ট হবার পদক্ষেপ কি এটাই? না হলে তিনি কেন এগুলোকে প্রশ্রয় দেবেন? আসুন সেদিকে একটু নজর দিই। এখান থেকে একটা প্রশ্ন উঠে আসে যে তিনি তো এগুলো জানতেন যে বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে। আপনার কাছে যে রিপোর্টের কথা আপনি বলছেন, যে বাংলাদেশের একটা গোয়েন্দা রিপোর্ট, সেখানে বলা হচ্ছে যে ওয়াকারুজ্জামান তিনি বলছেন যে একটা ইসলামী জেহাদিরা একটা আক্রমণ শানাতে পারেন, কিন্তু তারপরেও তিনি কেন এর বিরুদ্ধে কিছু বললেন না, বা কেন তিনি এটা নিয়ে আরো বৃহৎ পরিসরে অভিযোগ জানালেন না? কোথাও কি এটা মনে হয় যে পাকিস্তানকে সাপোর্ট দিলে তার বিশাল লাভ? আমি আপনাকে অনেকবার এই প্রোগ্রামে আরেকটা কথা বলেছি, অনেক কথার মধ্যে আরেকটা কথা আপনি নিশ্চয়ই মনে করতে পারবেন। সেটা হচ্ছে যে 5ই আগস্টের পরে সে একটা ঘটনা ঘটিয়েছে। 5ই আগস্টের পরে সেটা ঘটনা ঘটিয়েছে। আমি বারবারই বলেছি এইটা আমি বলবো এক সময় আমি বলবো, আমি আজও সেটা বলবো না। শুধু এতটুকু আপনি জেনে রাখেন, আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নের উত্তরে একজন দেশপ্রেমিক বাংলাদেশী হিসেবে আমার উচিত ছিল এটা বলা যে না আমাদের সেনা প্রধান এটা, কিন্তু আমি এটাতে চুপ থাকার নীতি অবলম্বন করব। কোনদিন সময় আসবে আমি হয়তো এই প্রোগ্রামে অনেকগুলো কথা বলবো, মানে এক্স্যাক্টলি আপনার কথাতে আমি হ্যাঁও বলবো না, আমি আপনার কথাতে নাও বলবো না, আমি চুপ থাকবো। কিন্তু আমার এবং আমি যেই কথাটা সম্মতির লক্ষণ হিসেবে ধরে নেওয়া হয়। হঠাৎ করেই বাংলাদেশের রাজনৈতিক বা টোটাল সামাজিক প্রেক্ষাপট টোটালি চেঞ্জ হয়ে গেল বন্ধুরা। আপনারা জানেন আজকে মানে গতকালকে অভিনেতা সিদ্দিককে ধরে গণপিটুনি বলতে পারেন, গণপিটুনি দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। উনি কি করেছিলেন আপনারা জানেন? আওয়ামী লীগ করতো ঠিক আছে, আওয়ামী লীগ করার পরে উনি তারেক রহমান সম্পর্কে যে মন্তব্যটা করেছিল এটা একটা ক্ষোভের সৃষ্টি করাটাই স্বাভাবিক। কারণ সিদ্দিক আওয়ামী লীগের এমন কোনো নেতা ছিল না যে তাকে এমপিত্ব করতে হবে, তাকে এমপি ইলেকশনের টিকিট দিতে হবে। ওই সময় উনি তারেক রহমান সাহেব সম্পর্কে যে কথাটা বলেছিলেন সেই কথাটা অবশ্যই অবজেকশনেবল কথা। সেই রিভেঞ্জ আজকে বিএনপি ছেলেপেলে নিল, নেওয়াটাই স্বাভাবিক। আমার দলের প্রধানকে যখন আপনি যে কোনোভাবেই অপমানমূলক কথাবার্তা বলবেন,
আমি সুযোগ পেলে তার প্রতিশোধ নেবই। তবে একটা জিনিস সাধুবাদ জানাতেই হবে যে এই ছেলেগুলো কিন্তু ও আরো অন্য ধরনের অত্যাচার তার উপরে করতে পারতো, কিন্তু তারা সেটা করেনি, তারা সেটা পুলিশের কাছে দিয়েছে। আপনারা যারা দেখেছেন, যারা দেখেননি তাদের জন্য ভিডিওটা একটু দেখাই, আপনারা নিজেরাও বুঝবেন যে এই যে ছেলেগুলো তাকে অ্যারেস্ট করেছে তারা এতটুকু উগ্র ছিল না। তারা বারবারই বলছিল যে আমরা একে পুলিশের কাছে নিয়ে যাবো, আইন আমরা হাতে তুলে নেব না। এই জিনিসটা বেশ শোভনীয়, কিন্তু এর আগেই তার গায়ের উপরে হাত দেওয়া হয়েছে। এটা বাইরে পাবলিক দিতেই পারে, কারণ সবারই একটা জেদ আছে। কারণ আমার দলীয় প্রধানকে যখন কেউ এভাবে অপমানজনক করে কথা বলবে তখন অবশ্যই আমি সেটা সহ্য করব না। এইভাবেই সবাই বক্তব্য দিচ্ছে এবং তাদের বক্তব্য থেকে অনেক কিছু বোঝা যাচ্ছে, মানে অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে কিন্তু আমরা অনেক কিছু ধারণা করতে পারি। দর্শক শ্রোতা, আপনাদেরকে আমরা এতক্ষণ যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে? অনেকে যে শেখ হাসিনাকে সরাসরি চায়, অন্যদিকে আরও অনেক পদক্ষেপ যে দেশের মধ্যে হচ্ছে, এইসব নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন। আর হ্যাঁ, সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। এবং আগে থেকেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।